জুলাই আন্দোলনে হত্যা ষড়যন্ত্র ও উস্কানির দায়ে সাবেক তথ্যমন্ত্রী ইনুর 10 বছরের সাজা। কুষ্টিয়ায় 6 জনকে হত্যায় সম্পৃক্ততা মেলেনি, রায়ে অসন্তুষ্ট চিফ প্রসিকিউটর। আমি বলতে চাই এই রায় সঠিক হয়নি। এই রায়ের বিরুদ্ধে আমরা অবশ্যই আপিল করব। সংসদে পাশ হলো আগামী অর্থবছরের বাজেট। ফলাফলের ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানে বরাদ্দ দেওয়ার দাবি, ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিতের প্রতিশ্রুতি অর্থমন্ত্রী। সরকারি ব্যয় ও প্রকল্প ব্যয়ের পারফরমেন্স অডিট বাস্তবায়নের মাধ্যমে সরকারি ব্যয়ের জবাবদিহিতা বৃদ্ধি করার জন্য এই বাজেট প্রদান করা হয়েছে। খেলাপি ঋণ কমাতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা, মুদ্রানীতি ঘোষণা করে জানালেন গভর্নর। আন্তরিকতা থাকলে যথাযথ রাজস্ব আদায় সম্ভব, মত এনবিআর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। হামে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় ডেঙ্গু নিয়েও শঙ্কিত স্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রায় প্রতিদিনই বৃষ্টি আর দুর্বল মশা নিধন ব্যবস্থা বাড়িয়েছে ঝুঁকি। ঋণ খেলাপির দায়ে আপিল বিভাগের প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না চট্টগ্রাম বিএনপির নেতা আসলাম চৌধুরী। প্রতিবাদে সীতাকুণ্ডে নেতাকর্মীদের বিক্ষোভ। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়ালো 1700। বিধ্বস্ত 2500-এর বেশি অবকাঠামো, খোলা আকাশের নিচে মানুষের দুর্বিষহ জীবন। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সঙ্গে আছে দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। শুরুতেই ফিফা বিশ্বকাপের খবর। টাই ব্রেকারে কান্নায় একদিনে বিশ্বকাপ থেকে বিদায় নিল দুই ইউরোপিয়ান জায়ান্ট, জার্মানি ও নেদারল্যান্ডস। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের আক্ষেপে পুড়িয়ে দেশ জুড়ে উৎসবে মেতেছে প্যারাগুয়ে। অন্যদিকে ডাচদের দাপটকে বুড়ো আঙুল দেখিয়ে সমর্থকদের আনন্দে ভাসালো আফ্রিকার গর্ব মরক্কো। ফ্রান্সের কাছে গত বিশ্বকাপের সেমিতে হারা আশরাফ হাকিমিদের স্বপ্নটা এবার আরও বড়। মন খারাপের উড়োজাহাজটি যখন নামল যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার উইনস্টন সালেমে, তখন চারিদিকে ঘোর অন্ধকার। তবে সেই আঁধারকে ছাপিয়ে গেছে জানলায় উঁকি দেয়া চেহারাগুলো। দলটা 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। দুঃস্বপ্নের এক রাতে প্রথমে বেস ক্যাম্প, এরপর ফিরতে হবে ঘরে। জার্মান ফুটবল নিয়ে গ্যারি লিনেকারের করা ওই উক্তিটা বোধহয় লেখার সময় হয়েছে নতুন করে। ফুটবল এমন একটি খেলা যেখানে 22 জন খেলোয়াড় 90 মিনিট ধরে খেলে এবং শেষমেশ হেরে যায় জার্মানি। 90-এর বিশ্বকাপে ইংলিশদের হারানো পশ্চিম জার্মানির সাথে নাগলসম্যানের এই জার্মানির অঙ্কটার যে বড্ড গরমিল। গত 2 বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়, এবার সেরা 32 থেকে। বিশ্বকাপের ইতিহাসে কখনো টাই ব্রেকারে না হারা দলটা এবার পেল সেই তেতো স্বাদও। শেষ সময়ের গোলটাও বাতিল ভিএআরে। ইয়র্গেন ক্লপের ভাষায় ইটস এ জোক। তবে নাগলসম্যান থাকছেন কিছুটা শক্ত। ব্যাপারটা এমন ছিল না যে আমরা প্রতিটি চ্যালেঞ্জে প্রতিপক্ষের কাছে পরাস্ত হচ্ছিলাম। মনোভাব, লড়াই এবং সংকল্প সবকিছু ঠিকঠাক থাকার পরও আমরা এই ধরনের একটি ম্যাচ জিততে পারিনি। তবে আমি এমন লোক নই যে এখানে এসে বলবো যেহেতু আমরা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছি তাই আমি এখনই পদত্যাগ করছি। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন যদি চায় আমি দায়িত্ব চালিয়ে যাব, আর তারা যদি তা না চায় তবে তারা আমাকে সরাসরি সেটা জানাতে পারে। তবে জার্মান সমর্থকদের মন ভাঙার রাতে উল্লাসে ফেটেছে গোটা প্যারাগুয়ে। গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্রের কাছে 4 গোল খাওয়া প্যারাগুয়ে অস্ট্রেলিয়া জালে দিতে পারেনি 1 গোলও। তুরস্কের সাথে 1 গোলে জিতে শেষ 32-এ আসা দল জার্মানদের হারানোর স্বপ্ন কতটাই বা দেখতে পারে। তাই তো এমন জয়ের পর দেশটিতে ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি। একটি জাতীয় ছুটি ঘোষণা করা কতটা কঠিন ব্যাপার। ফুটবলের এই শক্তি আসলেই চমৎকার। তাই আমি আশা করি মানুষ এটা মন ভরে উপভোগ করবে। পুরো প্যারাগুয়ে যেন এই আনন্দ উদযাপন করে। আমরা ভালো খেলতে পারি কিংবা খারাপও খেলতে পারি, আমাদের হাজারো ত্রুটি থাকতে পারে, কিন্তু আমাদের এমন একটা হৃদয় আছে যা কখনো হার মানতে জানে না।
আরেক ইউরোপিয়ান জায়ান্ট নেদারল্যান্ডসকে টাইব্রেকার নাটকে হারিয়ে উৎসব করেছে আফ্রিকার গর্ব মরক্কো। ফ্রান্সের কাছে হেরে গত বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেয়া হাকিমি, বুনো, সাইবারিরা এবারও যে লম্বা রেসের ঘোড়া তা টের পেয়েছে গোটা ফুটবল বিশ্ব। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। জাপানের ইকোহামাতে 2002 বিশ্বকাপ ফাইনাল জয়ের পর হারিয়ে যায় ব্রাজিলের যোগবর্ণিত ফুটবল শৈলী, কিন্তু 24 বছর পর সেই জাপানের বিপক্ষেই যেন ফিরে এলো সাম্বার ছন্দ। বিশেষ করে জাপান ম্যাচে দ্বিতীয়ার্ধে ব্রাজিলের আক্রমণ আর দাপুটে পারফরম্যান্স মন জয় করেছে সবার। এই ব্রাজিলকেই তো খুঁজছিল সেলেসাও ভক্তরা। একের পর এক আক্রমণ, ডিফেন্স চেরা পাস, ড্রিবলিং, নিখুঁত ফিনিশিং, হার না মানার মানসিকতা, এটাই তো ব্রাজিলের ফুটবলের সৌন্দর্য। কেউ বা একে বলে থাকে যোগবর্ণিত, কারো কাছে এর নাম সাম্বার ছন্দ। যে নামে ডাকুন না কেন, এই সুন্দর ফুটবলের জন্যই কোটি কোটি মানুষ ব্রাজিলের ফুটবলের ভক্ত। কিন্তু জাপানের ইয়োকোহামা স্টেডিয়ামে 2002 বিশ্বকাপ ট্রফি জয়ের পর সেই যোগবর্ণিত যেন হারিয়ে গেছিল ব্রাজিলের ফুটবল থেকে। দীর্ঘ 24 বছরের অপেক্ষার পর আবারও সেই চেনা ব্রাজিল ফিরল, দৃষ্টিনন্দন, মন জয় করার সুন্দর ফুটবলের ছন্দে। কিন্তু সৃষ্টিকর্তার মহিমাটা দেখুন ব্রাজিলের ফিরে আসার গল্পেও সেই জাপান। হিউস্টনে জাপানের বিপক্ষে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে ব্রাজিল যে অসাধারণ ফুটবল খেলেছে তাতে আপনি বলতে বাধ্য, এই তো সেই হারিয়ে যাওয়া সাম্বার ছন্দময় ফুটবল। ম্যাচের 58 মিনিটে ভিনিসিয়াসের এই আক্রমণটি দেখুন। গোল হয়নি ঠিকই, তবে এতে ছিল যোগবর্ণিত ফুটবলের সব রসদি। জাপান ম্যাচের দ্বিতীয়ার্ধে 70% বল পজিশন রেখেছে ব্রাজিল, অর্থাৎ বলে ছিল পূর্ণ নিয়ন্ত্রণ। এশিয়ার সেরা দেশটির অনবদ্য লো ব্লক ডিফেন্সের মাঝেও ব্রাজিল করেছে 11টি সফল আক্রমণ। সেকেন্ড হাফে দিয়েছে 322টি পাস, ফ্রিকিক আদায় করেছে 7টি, কর্নার পেয়েছে 4টি। গোল পাবার এক্সজি ছিল 1.70। এই তো সেই ব্রাজিল যার ভক্ত আপনি আমি সহ কোটি কোটি ফুটবল প্রেমী। 2-1 গোলের জয়টা অনায়াসে 4-1 হতে পারত, কিংবা ডেনিলোর মিস পাস না হলে আর ক্যাসিমিরোর গতিটা একটু বেশি থাকলে রাখা যেত ক্লিন শিটও। তবে আজ না পাওয়ার গল্প বলার দিন নয়, আজ ব্রাজিল আর দেশটির ভক্তদের কেবল অর্জনের দিন। ভিনিসিয়াস, রায়ান, এন্ড্রিকদের অনবদ্য গতি, গিমারেশের দুর্দান্ত পাসিং রেঞ্জ, সেন্টার ব্যাক গ্যাব্রিয়েল মাগালাইসের অনবদ্য ক্রস, বুনো ক্যাসিমিরোর নিখুঁত হেডার, সেই সাথে ডন কার্লোর অসাধারণ ট্যাকটিক্স। বিশ্বকাপ শুরুর আগে যারা ফেভারিট লিস্টে রাখেনি ব্রাজিলকে, তাদের দৃষ্টিভঙ্গি বদলাতে বাধ্য করবে ব্রাজিলের এই ম্যাচ। এই ব্রাজিলকেই তো খুঁজছিল সেলেসাও ভক্তরা, তাই নয় কি? হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। বিশ্বকাপে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে আইভরি কোস্ট ও নরওয়ে। রাউন্ড অফ 32-তে আজ রাত 11টায় ডালাসে ভাইকিংসদের মুখোমুখি হবে আইভরি কোস্ট। সেই সাথে জানা যাবে নেইমার, ভিনিসিয়াসদের প্রতিপক্ষের নামও। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কুরাসাওকে 2-0 গোলে হারিয়ে নকআউট নিশ্চিত করেছে আইভরি কোস্ট, যেখানে জোড়া গোল করেন নিকোলা পেপে। অন্যদিকে নরওয়ে শেষ ম্যাচে ফ্রান্সের কাছে 4-1 ব্যবধানে হারলেও সেই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল আর্লিং হাল্যান্ড ও মার্টিন ওডেগার্ড সহ বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে। একদিকে প্রথমবারের মতো বিশ্বকাপ নকআউট নিশ্চিত করা আফ্রিকার দল আইভরি কোস্ট, অন্যদিকে 1998-এর পরে প্রথমবার বিশ্বকাপে জায়গা করে নেওয়া এবারের ডার্ক হর্সরা। এই ম্যাচের বিজয়ী দল 6 জুলাই শেষ 16তে মুখোমুখি হবে ব্রাজিলের। জুলাই আন্দোলনে ছাত্র জনতাকে হত্যায় উস্কানি, নির্দেশনা, গণভবনে বৈঠক করে ছাত্রদের জঙ্গি তকমা দিয়ে হত্যাকাণ্ডে ষড়যন্ত্রসহ 3 অভিযোগে জাসদ নেতা হাসানুল হক ইনুকে 10 বছর করে 30 বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে তাকে সাজা ভোগ করতে হবে মাত্র 10 বছর। এই রায় সঠিক হয়নি বলে দাবি প্রসিকিউশনের। রায়ে সন্তুষ্ট নন আসামি পক্ষ, দুপক্ষই যাবেন
আপিলে। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতাকে হত্যায় মানবতা বিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে বিচার শুরু হয় 2025 সালের নভেম্বরে। তার বিরুদ্ধে আন্দোলন নিয়ে ভারতীয় গণমাধ্যমে মিথ্যা সাক্ষাৎকার, গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডে উস্কানি, কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8টি অভিযোগ আনা হয়। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষ থেকে সাক্ষ্য দেন 10 জন, ইনুর পক্ষে 2 জন দেন সাফাই সাক্ষী। মঙ্গলবার বিচার শেষে ইনুর মামলায় রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল 2। রায়ে ট্রাইব্যুনাল জানান তার বিরুদ্ধে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ 5টি অভিযোগই প্রমাণিত হয়নি। টর্চার এবং রাজনৈতিক কারণে নিপীড়ন, পারসিকিউশন অন পলিটিক্যাল গ্রাউন্ডস করার অভিযোগে 10 বছরের সশ্রম কারাদণ্ড। ছাত্র জনতাকে হত্যায় উস্কানি, ষড়যন্ত্র, গণভবনে বৈঠক করে কারফিউ জারি, ছাত্রদের জঙ্গি তকমা সহ 3টি অভিযোগ প্রমাণিত হয়। পরে তাকে প্রতি অভিযোগে 10 বছর করে 30 বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। তবে তাকে মাত্র 10 বছরের সাজা ভোগ করতে হবে বলে জানান বিচারক। অডিও কথোপকথনে শেখ হাসিনার সাথে পরামর্শ করলেন, শেখ হাসিনার সাথে ষড়যন্ত্র করলেন। শেখ হাসিনা বলেছিলেন যে আমি আগে জঙ্গিদেরকে ফাঁসি দিয়েছি, তিনি বলেছেন কারেক্ট, এবং তিনি এটাও বলেছিলেন যে এইবার জঙ্গি কার্ড তিনি খেলবেন। এইরকম গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তার এইরকম শাস্তি হইতে পারে না। রায়ে ক্ষোভ প্রকাশ করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, জানান রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা। আমি বলতে চাই এই রায় সঠিক হয়নি, এই রায়ের বিরুদ্ধে আমরা অবশ্যই আপিল করব। এই রায়ে অসন্তোষ জানায় আসামি পক্ষ, তাদেরও দাবি ন্যায় বিচার পাননি। তিনি কোনোভাবেই এই মামলায় দোষী সাব্যস্ত হওয়ার মতো কোনো বিষয়বস্তু এখানে ছিল না। আমরা বেকসুর খালাস প্রত্যাশা করেছিলাম, কিন্তু তা না করে ট্রাইব্যুনাল তাকে 10 বছর সাজা প্রদান করেছেন। এটাতে আমরা সংক্ষুব্ধ। রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পরই দুই পক্ষই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে পারবেন। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় সংসদে পাশ হয়েছে 2026-27 অর্থ বছরের বাজেট, যার আকার প্রায় 9,38,000 কোটি টাকা। মঞ্জুরির দাবির ওপর আলোচনায় বলা হয় সর্বজনীন করা হয়েছে ফ্যামিলি কার্ড। সুবিধা দেওয়ার ক্ষেত্রে দলীয়করণ হবে না, শিক্ষা এবং স্বাস্থ্যসেবার উন্নতির দাবি তোলেন একাধিক সংসদ সদস্য। জানান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আগস্ট মাসের শেষেই মিলবে বিদ্যুৎ। সরকারি ও প্রকল্প ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন অর্থমন্ত্রী। বিল 2026 সংসদে পাশ হলো। কণ্ঠফুটে পাশ হলো 2026-27 অর্থ বছরের 9,38,000 কোটি টাকার বাজেট। সকালে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে দিনের শুরুতেই মঞ্জুরি প্রস্তাব নিয়ে শুরু হয় আলোচনা। এ সময় স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার উন্নতিতে সরব হন একাধিক সংসদ সদস্য। বলা হয় শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফলের ভিত্তিতে বরাদ্দ দেওয়া উচিত। হাসপাতালগুলোতে যেরকম সেবা রোগীদের পাওয়ার কথা, তার আশপাশের সেবা তারা পায় না। ডাক্তারের অনুপস্থিতি, পরিবেশগতভাবে অস্বাস্থ্যকর পরিবেশ। ওয়ান টিচার ওয়ান ট্যাবের প্রকল্প দেওয়া হয়েছে। ওয়ান টিচার ওয়ান ট্যাব করতে হলে তো সেখানে ওয়াইফাই থাকতে হবে, ওয়াইফাই থাকতে হলে তো সেখানে বিদ্যুতের সরবরাহ থাকতে হবে। বাজেট বাড়ানো হয়েছে এবং এই বাজেটকে যথোপযুক্তভাবে মানব সম্পদের জন্য এটি বিনিয়োগ করা হচ্ছে। এই বিনিয়োগের জন্য এই ছাঁটাই প্রস্তাবকে গ্রহণ না করে এই বাজেটটি মঞ্জুর করা হোক। প্রকৃত সুবিধাভোগীদের দেয়া হচ্ছে ফ্যামিলি কার্ড, এখানে দলীয়করণ হচ্ছে না বলে জানান সমাজ কল্যাণ মন্ত্রী। জানানো হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত সময়ে মিলবে বিদ্যুৎ। অনেক ক্ষেত্রে প্রকৃত উপকারভোগী তালিকার বাইরে থেকে যাচ্ছেন, আবার অযোগ্য ব্যক্তিরাও তালিকাভুক্ত হচ্ছেন। ফ্যামিলি কার্ড এটি একটি নতুন উদ্যোগ এবং এটার যখন ইনক্লুড করা হচ্ছে তখন সবাইকে করা হচ্ছে, এখানে কাউকে বাদ দেওয়া হচ্ছে না। সিস্টেমটা হচ্ছে টার্গেটিং হচ্ছে ইউনিভার্সাল, আর ওনাদের টার্গেটিং ছিল দলীয়। বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন অর্থমন্ত্রী। সরকারি ব্যয় ও প্রকল্প ব্যয়ের পারফরমেন্স অডিট বাস্তবায়নের মাধ্যমে সরকারি ব্যয়ের জবাবদিহিতা বৃদ্ধি করার জন্য এই বাজেট প্রদান করা হয়েছে। সংসদে এক পর্যায়ে বিরোধী দলীয় নেতা ছাঁটাই প্রস্তাব প্রত্যাহারের দাবি করেন। পরে আলোচনার সুযোগ আর দেন না স্পিকার। মন্ত্রণালয় ও বিভাগের মোট 59টি মঞ্জুরি দাবি উপস্থাপন করা হয়। এরপর সংসদ সদস্যরা পাশ করেন নির্দিষ্টকরণ বিল।
রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। নীতি সুদ হার 10% অপরিবর্তিত রেখে 2026-2027 অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। কমানো হয়েছে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধিও। মঙ্গলবার বিকেলে মুদ্রানীতি ঘোষণার সময় গভর্নর জানান, খেলাপি ঋণ কমিয়ে আনতে 18 মাসের বিশেষ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ঋণ বিতরণে অনিয়ম হলে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার ঘোষণা দেন তিনি। উচ্চ মূল্যস্ফীতি, বিপুল পরিমাণে খেলাপি ঋণ, তীব্র তারল্য সংকট এবং মূলধন ঘাটতিতে ভুগছে দেশের ব্যাংকিং খাত। বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি নেমেছে তলানিতে। এমন বাস্তবতায় নতুন অর্থ বছরের জন্য আরও কঠোর মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। মুদ্রানীতিতে নীতি সুধার 10% অপরিবর্তিত রেখেছে নিয়ন্ত্রক সংস্থা। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা প্রায় 2% কমিয়ে নির্ধারণ করা হয়েছে 6.8%। যদিও অর্থ বছর শেষে এই হার 8% উন্নীত হবে বলে আশা করছে নিয়ন্ত্রক সংস্থা। যেহেতু আমাদের ইনফ্লেশন হাই, যেহেতু আমরা এক্সচেঞ্জ রেটটাকে স্টেবল রাখতে চাই, এর প্রেক্ষিতে আমরা আমাদের মানির অ্যাভেলেবিলিটিটাকে ইন জেনারেল একটু এক্সপেন্সিভই রাখতে চাই। ফলে আমাদের যে পলিসি রেট যে 10% ছিল, সে 10% আমরা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমানো হলেও প্রণোদনা প্যাকেজের মাধ্যমে অর্থনীতিকে চাঙ্গা রাখতে চান গভর্নর। ঋণ বিতরণে গ্রামীণ অর্থনীতি এবং কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখে এমন খাতকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান তিনি। বলেন, নীতি সুধার অপরিবর্তিত থাকলেও বাজার ব্যবস্থাপনার মাধ্যমে সুদের হার কমিয়ে আনা হবে। আমরা আসলে আগামী 18 মাসের একটা প্ল্যান করেছি এনপিএল এর জন্য। একটা আইন করছি, একটা হচ্ছে মানি লোন কোড, আরেকটা আইন করছি আমরা ডিস্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট। সো এইখানে যেটা হবে, মানি লোন কোর্টে আমরা সরকারকে প্রস্তাব করছি যে এই কোর্টের বিচার যাতে 6 মাসে শেষ হয়। খেলাপি ঋণ কমিয়ে আনতে 18 মাসের বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। শক্তিশালী করা হচ্ছে অর্থঋণ আদালত আইন এবং দুর্দশাগ্রস্ত সম্পদ ব্যবস্থাপনা আইন। নতুন অনিয়ম রোধেও কঠোর অবস্থানে থাকবে বাংলাদেশ ব্যাংক। কস্টলি হয়ে যাওয়ার কারণে অনেকে বন্ধ করে দিছে। আমাদের স্টিমুলাস প্যাকেজে মূলত এগ্রিকালচারাল এবং রুরাল ইকোনমিতে আমরা টাকাটা বেশি দিতে চেয়েছি। স্টিমুলাস প্যাকেজের ওইটাও একটা অবজেক্টিভ। দেখবেন আমরা অনেক আনকনভেনশনাল জায়গা এজেন্সির সাথে কাজ শুরু করে দিচ্ছি। পিকেএসএফ, আনসার ভিডিপি ব্যাংক, আপনার কর্মসংস্থান ব্যাংক। গভর্নর বলেন, বেসরকারি খাতের জন্য বিদেশি ঋণ আরও সহজ করা হবে। সিটি গ্রুপ এবং ইসলামী ব্যাংক সমস্যার দ্রুত সমাধান হবে বলেও জানান তিনি। ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্টের যেই ধারাটার বাইরে চলে গেছে বিষয়গুলো, সো একটু সময় দিতে হবে। এই জিনিসগুলো আমার বিশ্বাস যে ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সততা ও আন্তরিকতার সাথে কাজ করলে নতুন বাজেটের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলে মনে করেন নতুন এনবিআর চেয়ারম্যান আহসান হাবিব। বলেন, এটি কোনো বড় চ্যালেঞ্জ হবে না। বিদায়ী চেয়ারম্যান আব্দুর রহমান খানও মনে করেন, তার আমলে নেওয়া নানা পদক্ষেপ বাস্তবায়ন করা গেলে রাজস্ব আদায় কঠিন হবে না। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের অবসরে নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন রাজস্ব বোর্ডের সদস্য আহসান হাবিব। নতুন ও পুরনো দুই চেয়ারম্যানের সম্মানে সচিবালয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আয়োজন করে বরণ ও বিদায়ী অনুষ্ঠান। বিভিন্ন পরিবর্তন, নতুন ট্যাক্স আরো। বরণ অনুষ্ঠানে সদ্য দায়িত্বপ্রাপ্ত নতুন এনবিআর চেয়ারম্যান আহসান হাবিব জানান, রাজস্ব আদায়ে তার লক্ষ্যের কথা। প্রতিশ্রুতি দেন সততা ও আন্তরিকতার সাথে কাজ করার। রাজস্ব আদায়টাও সততা, আন্তরিকতার সাথে, দক্ষতার সাথে সারা দিন রাত পরিশ্রম করে কাজ করতে থাকবো। আমি কোনো চ্যালেঞ্জ দেখি না, আমি দেখি যে আমাদের সামনে অপার সম্ভাবনা রাষ্ট্রের সামনে। অন্তর্বর্তী সরকারের আমলে এনবিআর চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছিলেন আব্দুর রহমান খান। অবসরে যাওয়ার আগে বিদায়ী অনুষ্ঠানে নতুন চেয়ারম্যানকে পথ দেখান রাজস্ব আদায়ের। ডিজিটাইজেশনের যে উদ্যোগগুলো শুরু করেছে এগুলোকে ক্যারি করতে হবে এবং সেটা করলেই আমাদের এফিসিয়েন্সি বাড়বে এবং আমাদের যে কর ফাঁকিগুলো হয় সেগুলো কমে যাবে, তাতে রাজস্ব বাড়বে। বিদায়ী এনবিআর চেয়ারম্যান বলেন, 6,04,000 কোটি টাকার রাজস্ব আদায় চ্যালেঞ্জিং হলেও অসম্ভব নয়। আমরা এই বছর আশা করি 4,15,000 থেকে 20,000 কোটি টাকা আদায় করতে পারবো। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। হামের চলমান প্রকোপের মাঝে ডেঙ্গুর ভয়াবহ রূপের আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ডেঙ্গু এরই মধ্যে প্রাণ কেড়েছে 18 জনের, যাদের মধ্যে 13 জন মারা গেছেন জুন মাসেই। হামে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, দুর্বল মশা নিয়ন্ত্রণ ব্যবস্থা আর ডেঙ্গুর অনুকূল আবহাওয়ার সামনের দিনগুলোতে ঝুঁকি আরও বাড়বে বলেই মত
বিশেষজ্ঞদের। তাই দিয়েছেন সারা দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার আর হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার পরামর্শ। হাম পুরোপুরি নিয়ন্ত্রণে আসার আগেই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। বর্ষা মৌসুম ও এর শেষে অর্থাৎ জুলাই আগস্টে ডেঙ্গু সংক্রমণ সবচেয়ে বেশি হয়। বিগত বছরগুলোয় ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতা এ হার আরও বাড়িয়ে দিয়েছে। এ বছরও দেশব্যাপী দৃশ্যমান কোনো কর্মসূচি দেখা যাচ্ছে না। মাথা যন্ত্রণা, মাজা ব্যথা, বুকের লাঞ্চের সমস্যা হয়েছে নাকি জানি না। একটা দুর্বলতা আছে, মাথা নিচের কেমন করে, অস্বস্তি বোধ করি, পেট খারাপ, গায়ে গাতের ব্যথা আছে। গতকাল ডেঙ্গু রোগী ছিল 17 জন, আজকে হয়েছে 32 জন। এত রোগী সেবা দিতে যে আমাদের হিমশিম খেতে হচ্ছে। আমরা সাধারণত দেখি যে সেপ্টেম্বর অক্টোবরের মাসের দিকে আমাদের পিক ইনসিডেন্স হয়, বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়, কিন্তু এবছর আমরা আগেই দেখতেছি অনেক রোগী। প্রায় প্রতিদিন বৃষ্টি, মশা নিয়ন্ত্রণে মনোযোগের অভাব, তার উপর হামের এমন নজিরবিহীন সংক্রমণ, সব মিলিয়ে এবারের পরিস্থিতিকে গুরুতর বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ। নিয়ন্ত্রণ নির্মূলের জন্য কাজ হচ্ছে না, আবার ডেঙ্গু বাড়ার জন্য একটি উর্বর ক্ষেত্র রয়েছে, অন্যদিকে মানুষের অধিকাংশের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম। এই তিনের সমন্বয়ে ডেঙ্গুর একটি ভয়াবহ অবস্থা তৈরি হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। কার্যকর ব্যবস্থা না নিলে ডেঙ্গুর প্রকোপ দীর্ঘ হওয়ার শঙ্কাও রয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞের মতে শুধু ওষুধ ছিটিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। 2 থেকে 3 দিন মশার বাসস্থান, ঝোপঝাড়, ময়লা পানির জায়গাগুলো, জমে থাকা পানির জায়গাগুলো পরিষ্কার করা এবং একই সাথে মশার যে লার্ভা বা শুকোকীট মারার ওষুধটি ছড়ানো এবং উড়ন্ত বা প্রাপ্তবয়স্ক মশা মারার ওষুধ ছিটানো। যদি কাজগুলি আমরা যুগবদ্ধভাবে করতে পারি সরকারের উদ্যোগে, নেতৃত্বে, তাহলে আমরা ডেঙ্গুর প্রকোপকে থামাতে সমর্থ হব। সরকারের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ কঠিন। তাই নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কার রাখার বিকল্প নেই। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম 4 আসনে বেসরকারিভাবে জয়ী বিএনপির আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগ। এর ফলে এমপি হিসেবে তিনি আর শপথ নিতে পারবেন না। এর রায়কে মাইলফলক উল্লেখ করেছেন জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকীর আইনজীবী শিশির মনির। এই আসনে নতুন করে নির্বাচন হলে তাতে আসলাম চৌধুরীর অংশগ্রহণে বাধা নেই বলে জানান অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 4 আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পান আসলাম চৌধুরী। তবে ঋণখেলাপির বোঝা মাথায় থাকলেও তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশন। পরে কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী উচ্চ আদালতের দ্বারস্থ হন। উচ্চ আদালতের আদেশে বহাল থাকে আসলাম চৌধুরীর প্রার্থিতা। সেই আদেশের বিরুদ্ধে লিফট আপিল করেন জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকী। যদিও নির্বাচনের আগেই আপিল বিভাগ জানিয়ে দেন নির্বাচনে আসলাম চৌধুরী জয়ী হলেও ঋণখেলাপি ইস্যু থাকায় ফলাফল ঘোষণা ও গেজেট স্থগিত থাকবে। মঙ্গলবার সব পক্ষের শুনানি শেষে আপিল বিভাগ চূড়ান্ত রায়ে জানালেন আসলাম চৌধুরী ঋণখেলাপি, তিনি শপথ নিতে পারবেন না, বাতিল করা হয় প্রার্থিতা। আজকের ঘটনাটা বাংলাদেশে একটি নজির হয়ে থাকবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এই রায় একটা যুগান্তকারী পদক্ষেপ হিসেবে গণ্য হবে। একই সাথে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের ঋণ খেলাপের প্রতি আইনকে অ্যাপ্লাই করার যে একটি পদক্ষেপ আজকে আমরা দেখতে পাচ্ছি, এতে বাংলাদেশের মানুষ আশান্বিত হবে। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল বললেন, চট্টগ্রাম 4 আসনে নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে প্রার্থী হতে পারবেন আসলাম চৌধুরীও। সেটা হচ্ছে জনগণ তাদের মতামত এবং ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন। যিনি প্রতিনিধি নির্বাচিত হয়েছেন তিনি একটা আইনি প্রক্রিয়ার কারণে জনগণের মতামতটা পূর্ণাঙ্গভাবে প্রতিফলিত হয়নি। আমি প্রত্যাশা করি জনগণ তাদের মতামত আবার প্রকাশ করার সুযোগ পাবে। ঋণখেলাপি সংসদ সদস্যদের বিষয়ে দেশের সর্বোচ্চ আদালত পূর্ণাঙ্গ রায়ে কি পর্যবেক্ষণ দেন সেই দিকেই তাকিয়ে থাকতে হবে সব পক্ষকে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে চট্টগ্রাম 4 আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায়ের পর সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশ অবরোধ করে
বিক্ষোভ করেছে তার সমর্থকরা। বিকেল ৩টের পর থেকেই সীতাকুণ্ডের কুমিরা, ফকিরহাট, ফৌজদারহাট লিংক রোড, ছোট দারোগাহাট সহ বিভিন্ন অংশে কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করে তারা। কোথাও কোথাও সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। সড়ক অবরোধের কারণে উভয় দিকে প্রায় 10 কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। পরে এক ভিডিও বার্তায় এলাকার বাসিন্দা ও নেতাকর্মীদের হতাশ না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানান আসলাম চৌধুরী। এছাড়া রাস্তা অবরোধ তুলে নেয়ার আহ্বানও জানান তিনি। জনগণের বুটে চট্টগ্রামের সমস্ত আসনের সবচেয়ে বেশি ভোট পেয়েছে আসলাম চৌধুরী। জনগণ যেখানে ম্যান্ডেট দিয়েছে সেখানে নীল নকশার কোন ধরনের রায় কিন্তু জনগণ এটা মেনে নেবে না। এই রায় ষড়যন্ত্র রায়ের বিরুদ্ধে এইভাবে রুখে দাঁড়াই আমরা সফল হব ইনশাআল্লাহ। ভারতের নিরাপত্তা ও স্পর্শকাতর ইস্যু মাথায় রেখেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার। তবে এই প্রকল্পে চীনের আর্থিক ও কারিগরি সহায়তা নেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, চীন যে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দিয়েছে এর সম্ভাব্যতা যাচাই করা হবে। দেশের স্বার্থ বিবেচনা করে এক্ষেত্রে সিদ্ধান্ত হবে। তথ্য উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতির তদন্ত স্বাধীনভাবে করবে দুদক, এক্ষেত্রে সরকার বাধা হবে না। আর যে নামেই হোক, কার্যক্রম নিষিদ্ধ থাকা পর্যন্ত কোনোভাবেই আওয়ামী লীগ মাঠে নামতে পারবে না। ভরা মৌসুমে বন্যা আর শুকনো মৌসুমে খরায় হাহাকার তিস্তাপাড়ের মানুষের। এই অবস্থায় ভারতের সাথে বহুকাঙ্ক্ষিত তিস্তা চুক্তিও হচ্ছে না। বিকল্প হিসেবে চীনের কাছ থেকে আসে তিস্তা মহাপরিকল্পনার প্রস্তাব। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার এ নিয়ে প্রথমে এগুলেও ভারতের বিরোধিতায় থেমে যায়। ক্ষমতায় এসে বিএনপি সরকার নতুনভাবে সাজাতে চায় তিস্তা মহাপরিকল্পনা। এ নিয়ে শি জিনপিং ও তারেক রহমানের বৈঠকে আলোচনা হয়েছে। তবে এই প্রকল্পে চীনের অর্থনৈতিক ও কারিগরি সহায়তার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলেও ভারতের সাথে তিস্তা চুক্তির আলোচনাও চালিয়ে যাবে সরকার। ইন্ডিয়া বা অন্য যে কোনো দেশ তারও জায়গা থেকে ধরুন কারো যদি সিকিউরিটি কনসার্ন থাকে, এইসব কোনো রকম কোনো কনসার্নের ব্যাপারে বাংলাদেশ কোনো আপোষ করবে না। চায়নার এই কাজে প্রচুর এক্সপার্টিজ আছে, চায়নার প্রচুর ফান্ড আছে। আমরা এখনো বলিনি যে চায়নার সাথে আমরা তাদের অর্থায়নে কাজ করব। চীন, মিয়ানমার, বাংলাদেশ অর্থনৈতিক করিডোর স্থাপনের বিষয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। জানান, এক্ষেত্রে গুরুত্ব পাবে দেশের স্বার্থ। মিয়ানমার হয়ে যে কানেক্টিভিটির কথা বলা হচ্ছে, যে করিডোরের কথা বলা হচ্ছে, সেটা এখন অনেকগুলো ভ্যারিয়েবলস আছে। আমরা আমাদের জন্য কেমন হবে, মিয়ানমারের পলিটিক্যাল অবস্থা খুব শান্ত না, অনেকগুলো ব্যাপার আছে। সো এই জিনিসগুলো এখন যাচাই বাছাই হবে, ফিজিবিলিটি দেখা হবে এবং সেটা অনুযায়ী আমরা এগিয়ে যাব। টিআইবির রিপোর্ট অনুযায়ী অন্তর্বর্তী সরকারের আমলে সেবা খাতে দুর্নীতি বেড়েছে। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর ইউনূস আমলের দুর্নীতি তদন্তের কথা বলেছেন। এ নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, কমিশন গঠন হলে এক্ষেত্রে দুদক স্বাধীনভাবে কাজ করবে। যখন দুদক গঠিত হবে, স্বাধীন কমিশন হিসাবে এটা তার মতো করে তদন্ত করা, কারণ প্রচুর অভিযোগ তো আসলে আছে। এমনকি কোনো কোনো উপদেষ্টার বিরুদ্ধে এক ধরনের সুনির্দিষ্ট অভিযোগও তখন ছিল। দুদক তখন কিছু কাজ করারও চেষ্টা করেছে। স্থানীয় সরকার নির্বাচন ঘিরে আওয়ামী লীগের সংগঠিত হওয়া প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, স্থানীয় নির্বাচন দলীয় না। আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে ততদিন সে যে নামই হোক না কেন, রিফাইন্ড হোক বা অন্য কোনো নতুন আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগ, যাই বলি না কেন, আওয়ামী লীগ নামে সে কোনো কর্মসূচি পালন করতে পারবে না। আদালতের নিষেধাজ্ঞা থাকায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বক্তব্য দেশি গণমাধ্যমে প্রচার না করার আহ্বানও জানিয়েছেন তথ্য উপদেষ্টা। এ সময় তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে আরবি হরফে সাদা কালো পতাকা টানানোর বিষয়টি সরকার পর্যবেক্ষণ করছে। কারণ এটা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে ভুল বার্তা যাবার সম্ভাবনা আছে গ্লোবালি। এই ব্যাপারে আমরা সচেতন আছি, আমরা এটা নিয়ে ব্যবস্থা নিতে যাচ্ছি। কাদের ইন্ধনে এই কর্মকাণ্ড চলছে, এক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কিনা তা খতিয়ে দেখবে সরকার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হলো 21শে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারকে। বিটিভি, কেন্দ্রীয় শহীদ মিনার এবং প্রিয় কর্মস্থল চারুকলা প্রাঙ্গণে বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে বিকেলে মৃতদেহ নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে। বিস্তারিত মশিউর অনিকের প্রতিবেদনে।
বাংলাদেশের শিল্পকলা ও পুতুল নাট্যের অন্যতম বাতিঘর মুস্তাফা মনোয়ার তার শেষ বিদায়ের দিনে অশ্রুসিক্ত চোখে প্রিয়জনকে স্মরণ করলেন দেশ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সহকর্মী ও অনুচরা। বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গণে প্রথম জানাজায় অংশ নেন সাবেক ও বর্তমান সহকর্মী সহ অনেকেই। স্মৃতিচারণে তারা বলেন, এই ক্ষতি পূরণ হওয়ার নয়। চলচ্চিত্র করলেন না কেন? এটা তো আপনার জন্য অনেক একটা বিরাট ছিল, আপনার অবদান করতে পারতেন। তখন স্যার অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, মেনকা, এটা আমার জীবনে অনেক বড় একটা ভুল হয়ে গেছে। আধুনিক টেলিভিশনের রূপকার এক কথা ছিল, আমাদের এখন এতগুলো টেলিভিশন চলে কিন্তু আতুর ঘর কিন্তু এখান থেকে বিকাশটা ঘটেছে। ছোটবেলায় অনেক সময় কাটিয়েছি, স্টুডিওতে যেতাম, অনুষ্ঠান দেখতাম, আব্বুর কাজ দেখতাম, ভালো লাগতো। এখন ফর দ্য লাস্ট টাইম আসলাম। শোকাবহ এই দিনে তথ্য ও সম্প্রচার মন্ত্রীও বিটিভি প্রাঙ্গণে স্মরণ করেন মুস্তাফা মনোয়ারের সৃষ্টিশীলতাকে। যারা মুস্তাফা মনোয়ার সাহেব এমন একজন মানুষ ছিলেন, দেশের সমস্ত প্রতিভাবান মানুষ যদি আমরা একটা তালিকাবদ্ধ করি, তার মধ্যে প্রথম সারির একজন মানুষ ছিলেন মরহুম মুস্তাফা মনোয়ার। সংশ্লিষ্ট সকলকে আমি বিনীতভাবে অনুরোধ করব আমাদের মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে, এবং এই ক্ষেত্রে আমি সার্বক্ষণিক পৃষ্ঠপোষকতা দেওয়ার চেষ্টা করব। ওনার মধ্যে এত বহুমাত্রিক গুণের সমাবেশ ছিল যে শিল্প সংস্কৃতির কোনো অঙ্গনেই তাকে ছাড়া ভাবা যেত না। এরপর বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তাকে দেওয়া হয় গার্ড অফ অনার। শহীদ মিনারে শেষ শ্রদ্ধাতে এসে সাংস্কৃতিক ব্যক্তিত্বরা স্মরণ করেন এই মহান শিল্পীর কর্ম ও জীবনকে। মুস্তাফা মনোয়ারের যে সৃষ্টিশীলতা, যে শিল্পকর্ম, যে অবদান, সেটাকেও আমরা ধরে রাখবো। এত মগ্ন শিল্পের মানুষ আসলে আমি জীবনে খুব কম দেখেছি। পাপেটের মাধ্যমে যে অনেক জনসচেতনতা তৈরি করা যায়, শুধু বাচ্চা না, পুরো সমাজকে যে বিভিন্ন জনসচেতনমূলক বিভিন্ন বিষয়ে উনি অবহিত করেছেন, সেটা পরবর্তীতে আমাদের কাজে লেগেছে। 850 জন মেম্বারের যে প্রতিষ্ঠান ডিরেক্টর্স গিল্ড অফ বাংলাদেশ, যে পেশাগত সংগঠনগুলো আছে, তার মধ্যে একটি অন্যতম সংগঠনে উনি পরিণত করতেন। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। দীর্ঘদিন যেখানে শিক্ষকতা করেছেন, সে প্রিয় প্রাঙ্গণে সাবেক সহকর্মী, পরিচিত মহল আর সাধারণ শিক্ষার্থীদের শেষ ভালোবাসায় সিক্ত হন মুস্তাফা মনোয়ার। চারুকলার আবেগ ঘন বিদায় পর্ব শেষে বিকেলে মরদেহ নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে। সেখানেই তার দাফন। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। ভারতের অরুণাচল প্রদেশের সীমান্তবর্তী এলাকায় চীনের পিপলস লিবারেশন আর্মির অনুপ্রবেশ ও ভারতীয় জমি দখলের অভিযোগ ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। সীমান্তবর্তী বাসিন্দাদের একটি সংগঠন দাবি করেছে, গত কয়েক বছরে ধাপে ধাপে স্থানীয়দের পৈতৃক জমি ও চারণভূমির বড় অংশ দখল করেছে পিএলএ। চীনের সেনাবাহিনীর বিরুদ্ধে ভারতীয় ভূখণ্ডের কয়েক কিলোমিটার ভেতরে ঢুকে ঘাঁটি স্থাপনের অভিযোগও তোলা হয়েছে। এই খবর সামনে আসতেই তদন্তের আশ্বাস দিয়েছে অরুণাচল প্রদেশ সরকার। অভিযোগের সত্যতা যাচাই করতে একটি বিশেষ তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এই অভিযোগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে ভারতীয় সেনাবাহিনী। একে মিথ্যা ও ভিত্তিহীন আখ্যা দিয়েছে তারা। প্রায় 2 বছর বন্ধ থাকার পর আবারও বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালুর ঘোষণার খুশির জোয়ার পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের মাঝে। সবচেয়ে বেশি উচ্ছ্বসিত কলকাতার নিউ মার্কেটের দোকানদাররা, যেখানে অনেক ব্যবসা প্রতিষ্ঠানই মূলত বাংলাদেশি ক্রেতাদের উপর নির্ভরশীল। তাই এতদিন পড়তে হয়েছে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে। আবারও বাংলাদেশিদের পদচারণা শুরু হলে সেই ক্ষতি পুষিয়ে নেয়ার আশা তাদের। কলকাতা থেকে সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের প্রতিবেদনে বিস্তারিত। করোনা মহামারীর ধাক্কা সামলে কেবল যখন উঠে দাঁড়িয়েছিল, ঠিক তখনই নতুন সংকটে পড়েন কলকাতার ব্যবসায়ীরা। রাজনৈতিক পালাবদলের কারণে দূরত্ব বাড়লে 2024 সালের মাঝামাঝি বাংলাদেশিদের ভ্রমণ ভিসা বন্ধ করে দেয় ভারত সরকার। বাংলাদেশিদের ভ্রমণ বন্ধ হওয়ায় বিপাকে পড়ে কলকাতার নিউ মার্কেট ও এর আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশি পর্যটক নির্ভর হওয়ায় কোনো কোনো ব্যবসায়ীর বেচা বিক্রি কমে যায় 60 থেকে 70%। বন্ধ হয়ে যায় একের পর এক বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্র, হোটেল, এমনকি বিপাকে পড়েন কলকাতার রিক্সা চালকরাও।
নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর আবারও বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালু করেছে নয়াদিল্লি। আর এই খবরে আনন্দের জোয়ার বইছে কলকাতার ব্যবসায়ীদের মাঝে। রীতিমতো মিষ্টি বিতরণ করে এই আনন্দ উদযাপন করছেন তারা। নিউ মার্কেটে আবারও প্রাণ চাঞ্চল্য ফেরার আশা ভারতীয় ব্যবসায়ীদের। প্রত্যাশা শিগগিরই লোকসান কাটিয়ে ব্যবসায় দেখবেন লাভের মুখ। আমরা তো 2 বছর থেকে ট্যুরিস্ট ভিসা বন্ধ হওয়ার কারণ আমাদের এই এরিয়া পেরি স্কুল স্ট্রিট, নিউ মার্কেট, রাফিয়া মার্কেট, ওয়াই রোড, মির্জা গালিব স্ট্রিট, আপনার নিউ মার্কেট, তারপর আপনার অপোলো, মুকুন্দপুর, সবের ব্যবসা একবারে মানে 60% অফ হয়ে গেছে। কোন ব্যবসা একটু খুব খারাপ আছে, একটু ব্যবসা বাড়তে গেলে ভালো ব্যবসা হবে। অনেক ভালো লাগছে। 1 বছর থেকে এরকমই বসেছিলাম, 1.5 বছর থেকে। এবার ট্যুরিস্ট ভিসা আসবে, তাহলে ভালো হবে, দোকান থেকে ভালো হবে, আমাদেরও ভালো হবে। রোববার থেকে শুরু হয়েছে বাংলাদেশিদের ভারতীয় পর্যটন ভিসার আবেদন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। সব হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে ভেনেজুয়েলার হাজার হাজার মানুষের। ক্ষতিগ্রস্ত ভবনগুলো ধ্বংসের ঝুঁকিতে। খোলা মাঠ, সড়ক, মিউজিয়াম, স্টেডিয়াম ছেয়ে গেছে তাঁবুতে। কারো কারো তাও জুটছে না। খাবার পানির তীব্র সংকট, এর সাথে আবার যোগ হয়েছে মশা মাছির উপদ্রব। জাতিসংঘের তথ্য অনুযায়ী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে ২৫০০-এর বেশি অবকাঠামো। বিদেশি সহায়তা নিয়েও উদ্ধার অভিযানে গতি নেই। প্রাণহানি বেড়ে ছাড়িয়েছে ১৭০০। এখনও নিখোঁজ প্রায় ৬০,০০০। সড়কের ধারে তাঁবু খাটিয়ে অস্থায়ী আবাস। ভূমিকম্পের ভয়াবহ মুহূর্তে পরিবার, প্রিয় প্রাণী নিয়ে বের হওয়ার সময় কিছুই সাথে নেওয়া সম্ভব ছিল না। বিধ্বস্ত হয়েছে নিজের বাড়ি, তাই ঠাঁই হয়েছে কারাকাসের খোলা আকাশের নিচে। ভেনেজুয়েলার হাজার হাজার বাস্তুচ্যুত মানুষের ঠিকানা এখন খোলা মাঠ, সড়ক, স্টেডিয়াম, রেল স্টেশন। জাতিসংঘ জানিয়েছে ভূমিকম্পে দেশটির ২৫০০-এরও বেশি অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। মাটিতে মিশে গেছে ২ শতাধিক ভবন। যে কোনো সময় দেয়াল ধসে পড়ার ভয়ে খোলা স্থানে তাঁবুতে আশ্রয় নিয়েছে বাসিন্দারা। নেই পর্যাপ্ত খাবার পানির জোগান। চরম দুর্দশার মাঝে মরার উপর খাড়ার ঘায়ের মতো যোগ হয়েছে মশা মাছি সহ অন্যান্য পোকামাকড়ের উপদ্রব। এখনো আতঙ্কে দিন কাটাচ্ছি। বাড়ির দেয়ালগুলো দেখলেই মনে হয় যে কোনো সময় ধসে পড়বে। ভবনগুলো বেশ ক্ষতিগ্রস্ত, ভেতরে থাকা বিপজ্জনক। যদি আবারও ভূমিকম্প শুরু হয় তাহলে দেয়ালগুলো ভেঙে পড়তে পারে। ব্যাপক এই প্রাণহানির জন্য সাবেক প্রেসিডেন্ট হিউগো চ্যাভেজ ও নিকোলাস মাদুরো প্রশাসনকে দুষছেন অনেকে। কয়েক দশকের অবহেলা, দুর্বল অবকাঠামো এবং ত্রুটিপূর্ণ লাইসেন্সিং ব্যবস্থার কারণে বিপর্যয়ের মাত্রা এত বেশি বলে মনে করছেন তারা। ঈশ্বর আমাকে উঠে দাঁড়ানোর শক্তি দিয়েছিলেন, আমার পরিবারকে ওই ধ্বংসস্তূপের ভেতর থেকে বের করে আনার শক্তি দিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত আমার মেয়েকে বাঁচাতে পারিনি। ফায়ার সার্ভিস আর অ্যাম্বুলেন্স যদি সময় মতো আসতো তাহলে আরও অনেক মানুষকে বাঁচানো সম্ভব হতো। জোড়া ভূমিকম্পের ৬ দিন পেরিয়ে গেলেও অলৌকিকভাবে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত বের করে আনা হয়েছে কয়েকজনকে। উদ্ধার অভিযানে কাজ করছে ২৭ দেশের ২০০০-এরও বেশি কর্মী। এখনও নিখোঁজ প্রায় ৬০,০০০ মানুষ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।